সুমন চুরুলিয়া গ্রামে বাস করত। তার মা বাবা কেউ বেঁচে নেই। রিপন সুমনের বড় ভাই। রিপন অল্প কিছু জমিতে চাষাবাদ করে সংসার চালায়। সাদিয়া হলো রিপনের বউ। সাদিয়া দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু তার এই সৌন্দর্যের পিছনে রয়েছে এক অন্য চরিত্র। সাদিয়া সুমনের সাথে সব সময় খারাপ ব্যবহার করে। এই সুমন, সুমন বলি, শুধু বসে বসে খেয়ে ষাঁড়ের মতো বড় হচ্ছিস। একটু ভাইয়ের সাথে কাজে হাত বাটলেও তো পারিস নাকি? কেন, আমি কি কোনো কাজ কাম করি না নাকি? হ্যাঁ করো তো, সব কাজ তো তুমি একাই করো, আর আমরা বসে বসে খাই। দেখো ভাবি, আমার সাথে এভাবে কথা বলবে না সব সময়। কি তুই আমাকে চোখ দেখাচ্ছিস? ওগো ওগো, শুনছ? কি হলো এই সাত সকালে? তোমরা আবার কি শুরু করলে শুনি? দেখো না, আমি সুমনকে বললুম যে বসে বসে না খেয়ে ভাইয়ের কাজে একটু হাত বাড়তে তো পারিস। অমনি সুমন আমাকে এক ছড়ি কথা শুনিয়ে দিল। মিথ্যা ভাই, সব মিথ্যে বলছে ভাবি, আমি তেমন কিছুই বলিনি। তার মানে আমি সব মিথ্যা বলি? আচ্ছা আচ্ছা, তোমরা এখন এই ঝগড়া থামাবে? হ্যাঁ, আমি তো সব সময় ঝগড়াই করি। আমি আর থাকবো না এই বাড়িতে, কাউকে কিচ্ছুটি বলতেই পারবো না যেন। তুমি কেন যাবে ভাবি? আমার জন্যই তো যত সমস্যা, আমিই চলে যাব। কি বলছিস সুমন? পাগলামি করিস নে ভাই, আমার পাগলামি করিস নে। না ভাই, আমি ভাবছি আমি আর বাড়িতে থাকবো না। কোথায় যাবি তাহলে? কি করবি? কোথায় থাকবি তুই? দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। হ্যাঁ, ঢং দেখে আর বাঁচি না। এক পয়সা রোজগার করার মুরদ নেই, সে আবার নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। আহ কিন্নি, তুমি চুপ করবে? যাও, তুমি গিয়ে আমাদের জন্য খাবার বাড়ো। আমি আর সুমন খাবার খেয়ে চিতলডাঙ্গার মাঠে যাব। চল চল সুমন, তাড়াতাড়ি দুটো মুখে দিয়ে রওনা দিতে হবে। কাজ শেষ করে আসতে সন্ধ্যা হয়ে যাবে। সাদিয়া দুজনকেই খেতে দিল। সুমন আর রিপন চিতলডাঙ্গার মাঠের দিকে রওনা দিল। সুমন একটু সঙ্গীত প্রেমী। বাঁশি বাজাতে সুমন ভালোবাসে। সুমন যখন বাঁশিতে সুর তোলে তখন মনে হয় আকাশ থেকে পাতাল পর্যন্ত সবাই যেন মুগ্ধ হয়ে সুমনের বাঁশির সুর শুনতে থাকে। মাঠে কাজ করতে করতে সুমন আর রিপন ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম নেয়। নে, এখন একটা গান শোনা দেখি। তোর বাঁশির সুর শুনলে মনে হয় শুধু শুনেই যাই। আমার বাঁশির সুর কি সত্যিই অনেক সুন্দর ভাই? হ্যাঁ, তোর বাঁশির সুর যে একবার শোনে তার কানে বাজতেই থাকে। এইটা একটু বেশি বলে ফেললে ভাই। হ্যাঁ, নে নে, এখন সুন্দর একটা সুর শোনা আমাকে। রোদের মধ্যে গাছের ছায়ায় বসে মাঠের খোলা হাওয়ায় সুমন মন খুলে বাঁশি বাজাতে শুরু করে। রিপন পাশে বসে চোখ বন্ধ করে শুনতে থাকে। ভাই কি ঘুমিয়ে পড়লে নাকি? না রে, তোর বাঁশির সুরে মুগ্ধ হয়ে চোখ বন্ধ করে অনুভব করতেছিলাম। আচ্ছা ভাই, তোমার মা বাবার কথা মনে পড়ে না? সেই সব দিনের কথা কি কখনো ভোলা যায় রে পাগল? বাবা মা তুই, আমরা কত সুখী না থাকতাম। আমার মাঝে মধ্যে মনে হয় আমিও মা বাবার কাছে চলে যাই।
এমন কথাটি আর কখনো মুখে আনবি না বলে দিলাম। আর শোন, তোর ভাবির কথায় কান দিবি না। ও যা বলে বলতে থাক, তুই কোনো উত্তর দিবি না। বারে, যেসব কথা আমাকে শোনায়, আমার জায়গায় তুমি থাকলে তুমিও সহ্য করতে পারতে না। দেখ সুমন, বড় ভাবি মানে মায়ের সমান, সে কখনোই তোর খারাপ চাইবে না। ঠিক আছে ভাই, আমি কি কখনো তোমার কথার অবাধ্য হয়েছি? নে নে, অনেক বেলা হয়ে গেছে, চল বাড়ির দিকে যাওয়া যাক। সুমন আর রিপন বাড়ির পথে রওনা দিল। কই গো গিন্নি? এই যে এখানে আমি। কি করছো ওখানে? আমার কি আর কাজের শেষ আছে? সারা দিনে বাড়ির যত কাজ সব তো আমাকে একাই করতে হয়। পেটের মধ্যে ছুঁচো দৌড়াতে শুরু করেছে, তাড়াতাড়ি আমাদের খেতে দাও দেখি। সাদিয়া রিপন আর সুমনকে খেতে দেয়। চুরুলিয়া গ্রামে অনেকদিন ধরে কোনো বৃষ্টি হয় না। চারপাশে পুকুর নদী সব শুকিয়ে গেছে। ফসলি জমি সব প্রায় শুকিয়ে হাঁ হাঁ করছে। সেচ ব্যবস্থা না থাকার কারণে এবছরের ফসলে তেমন ফলন হবে না। রিপন বসে বসে চিন্তা করতে থাকে, এই সামান্য ফসলে কি হবে। বলি ও সুমন, এবছর খরার কারণে তো বছরের ফসলে তেমন ফলন হবে না। পরের বার কি চাষ করা যায় বলতো দেখি, তুই তো একটু আধটু বিদ্যে জানিস। সামনে আসছে আষাঢ় মাস, বৃষ্টি তো হবেই, নদী পুকুর সব আবার পানিতে ভরে যাবে। তার মানে আমরা ধান চাষ করতে পারি। হ্যাঁ, তাই তো, পানি পেলে ধান চাষ বেশ ভালোই হবে। আর একটা কাজ করা যায় ভাই। কি কাজ বল দেখি? আমাদের উত্তরের মাঠে জমির পাশে পুকুর আছে, জমিটাও অনেক উঁচু, বর্ষায় পানি জমবে না। ওখানে মিষ্টি কুমড়োর চাষ করতে পারি। এ তো অতি উত্তম কথা। তাহলে ফসলের পাশাপাশি কুমড়ো বিক্রি করে কিছু নগদ টাকাও পাওয়া যাবে, তা দিয়ে মাঠে খরচ করা যাবে। এই বলে রিপন ঘরে চলে গেল। সুমন তার বাঁশিটা হাতে নিয়ে আপন মনে বাঁশি বাজাতে থাকে। এদিকে আষাঢ় মাস চলে এসেছে। কিছুক্ষণ পরপরই থেমে বৃষ্টি হচ্ছে। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই পুকুর নদী সব পানিতে ভরে গেল। রিপন আর সুমন মাঠে ধান গাছ লাগিয়ে দিল। সুমনের কথা মতো উত্তরের মাঠে পুকুরের পাশের উঁচু জমিতে তারা মিষ্টি কুমড়ো গাছ লাগিয়ে দিল। রিপন আর সুমনের পরিচর্যায় ধান মিষ্টি কুমড়ো গাছ বড় হতে থাকলো। কই গো, কোথায় গেলে? একটু এদিকে আসো দেখি। হ্যাঁ গিন্নি, বলো। বলি কি, আমার একা একা এই বাড়িতে থাকতে কেমন যেন লাগে। আমাদের সুমন তো অনেক বড় হয়ে গেছে, ওরে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, তাতে আমার একজন সঙ্গী হবে। আমাকে বিয়ে দিয়ে নিজের সঙ্গী না, বলো তোমার কাজের ভাগিদার লাগবে। হ্যাঁ তাই, আমি একাই তো এই দুটো মদ্য মানুষের সব কিছু করে দিই। আজ থেকে আর আমি তোমাদের দুজনের সব কাজ করতে পারবো না। যাও যাও, আমার কোনো কাজ তোমাকে করে দিতে হবে না। আমার কাজ আমি নিজেই করে নিতে পারবো। তুই চুপ কর সুমন, সাদিয়া তো ভালো কথাই বলেছে। তাছাড়া তোরও তো বিয়ের বয়স হয়েছে, তাই না?
আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না ভাই, আমার বিয়ের সময় হলে ঠিক বিয়ে করে নেব। এবারের ফসল ঘরে আসলেই তোকে বিয়ে দিয়ে দেব। বলি সুমন, কুমড়োর জমিতে গিয়ে একটু করে পাহারা দিতে হবে যে। কেন ভাই? কোথা থেকে কিছু কাক এসে কুমড়োগুলোকে ফুটো করে ফেলছে। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। এই বলে সুমন বাঁশি নিয়ে মাঠে চলে যায়। কুমড়োর জমির পাশে বসে সুমন বাঁশি বাজাতে থাকে। রাস্তা দিয়ে এক দরবেশ হেঁটে যাচ্ছিল। সুমনের বাঁশির সুর শুনে সে সুমনের কাছে এগিয়ে আসে। সুমন চোখ বন্ধ করে বাঁশি বাজাতে থাকে, তাই সে দরবেশকে দেখতে পায় না। দরবেশ সুমনের বাঁশি বাজানো শুনে মুগ্ধ হয়ে যায়। এ কি, কে আপনি? আমি বাছা, আমি এক যাযাবর। কোথায় থাকেন আপনি? কোথা থেকে এসেছেন? আমার কথা বাদ দাও, তা তোমার জমিতে তো ভালোই কুমড়ো ধরেছে দেখছি। হ্যাঁ, বেশ ধরেছে এবছর। তা আমাকে একটা কুমড়ো দেবে? হ্যাঁ, একটা কেন, আপনার লাগলে আপনি 2টা কুমড়ো নিয়ে যেতে পারেন। দরবেশ সুমনের ব্যবহারে সন্তুষ্ট হয়ে গেল। সুমন একটা বড় সাইজের কুমড়ো দরবেশকে দিল। কিন্তু অত বড় কুমড়ো দরবেশের হাতের মুঠোয় নিয়ে দরবেশ হাঁটা শুরু করলো। এদিকে সুমন কিছুই বুঝে উঠতে পারল না। দরবেশ চলে যেতেই সব কুমড়ো কেমন সোনালি রঙের হয়ে গেল। রিপন কুমড়ো জমিতে এসে দেখে সব কুমড়ো সোনার কুমড়ো হয়ে গেছে। সুমন ও রিপন খুব খুশি হয়। তারা সব কুমড়ো বিক্রি করে অনেক ধনী হয়ে যায়।